হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম, রাখাল রাজা নাম মৃদুভাষী, ভক্ত ভদ্র, শ্রীরাম। শান্তশিষ্ট, জননী বলে মানে জাদু বাছান, বাবা মায়ের ঠিক যেরকম পছন্দের ছেলে মেয়ে হওয়া উচিত তিনিও সেই রকম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম, আর রূপে গুণে সরস্বতী এবং লক্ষ্মী ওনার সঙ্গ দিয়েছেন এবং সঙ্গ দিয়ে চলেছেন। আমাদের সঙ্গে আজ অদিতি মুন্সী, যার কীর্তন গানে আপনারা মুগ্ধ হচ্ছেন অনেক দিন ধরে। অদিতি, পুজো উদ্বোধন করতে নাকি গান গাইতে পুজোতে কোনটা বেশি পছন্দ তোমার? অবশ্যই গান গাইতেই বেশি ভালো লাগে। স্টেজে, পুজোর স্টেজে এখনো গান গাইতে টানে তোমায়? একদম টানে, একদম টানে, গান সব সময় টানে। আচ্ছা, গান এমনি গাওয়া মানে প্লেব্যাক সিঙ্গিং কিংবা রিয়েলিটি শো এইসব জায়গা, নাকি পুজোর মঞ্চ, কোনটা? প্লেব্যাক একটা আলাদা জায়গা, রিয়েলিটি শো এর মঞ্চ আমাকে পরিচিতি দিয়েছে, সেটা একটা আলাদা জায়গা। আর অবশ্যই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে যে কোনো লাইভ স্টেজ, কারণ ওখানে আমরা শুধু গান নয়, আমাদের ভালোবাসা অডিয়েন্সের সঙ্গে যারা শুনতে আসেন, যারা আসেন গান শুনতে, তাদের সাথে আমরা ভাগ করে নিতে পারি। তো সেই জায়গাটা অনেক বেশি লাইভলি হয়। বদন তুলে যাও কৃষ্ণ বলে আমার রাধা, বদন তুলে যাও, আরে রাধা বলে কেন মিছে আমারে জ্বালাও। আচ্ছা, তুমি রেগে গেছো কখনো? হ্যাঁ, মাঝে মাঝে রাগ তো রেগে গেলে হয়। কি করো? রেগে গেলে চুপ থাকি। এমন একটা প্রশ্ন যেখানে আমার উপরে ভয়ানক রেগে গেছো, কতটা জোরে তুমি চিৎকার করতে পারো? এই সিচুয়েশনটা ক্রিয়েট করতে হবে, কারণ আমি সত্যিই চিৎকার করতে পারি না। আমি যেটা হয় যে যদি কোনো জিনিস পছন্দ হয় না বা কারোর উপরে খুব রাগ হয় বা অফেন্ডেড হই বা পছন্দ হলো না, সেক্ষেত্রে হয় আমি সেখান থেকে নিজেকে সরিয়ে নিই, আর না হলে আমি চুপচাপ থাকি। আচ্ছা, এমন কোনো সিচুয়েশন তোমার সামনে এসছে যখন ধরো তুমি স্টেজে রয়েছো, ক্রাউডটাকে তুমি কন্ট্রোল করতে পারছো না? মানুষ যেরকম হিন্দি গানও শুনেছে, তার সঙ্গে সঙ্গে কীর্তনকেও তারা সেইভাবেই গ্রহণ করেছে। তো সেক্ষেত্রে আমি বরাবর বলতে পারি যে আমার গুরুদেব আশীর্বাদে আমি ফরচুনেট যে এরকম সাংঘাতিক কোনো সিচুয়েশন আমার জীবনে আজ অব্দি হয়নি। একটা দুটো মানুষজন থাকে ভিড়ের মধ্যে, আর যেহেতু আমি ভীষণ সবটা গুছিয়ে করবার চেষ্টা করি এবং আমি একটু ভেবে চিন্তে তুমি সমস্ত কবে থেকে কাজ। এত বেশি কম্পোজড? এটা তো ভাবিনি কখনো। মানে তাও মনে করে এটা যদি সত্যিই যদি তোমাকে ভাবিনি। জিজ্ঞেস করা হয়, মানে ছোটবেলাটা তো আর এরকম কেউ কম্পোজড থাকে না, তো তুমি একদমই কবে না। থেকে এত কম্পোজড হলে যে মানে ঠিক বড় যে হচ্ছি কথাটা বলে যেটুকু হয়তো। যেটুকু বলতে হবে? হয়তো বড় হচ্ছি বলে। আগে ছিলে বা না, নাকি তোমাকে শেখানো হয়েছে? শিখিয়ে কি সবকিছু হয়? হয় না বোধহয়। হয় না? হ্যাঁ, মনে হয় না। আচ্ছা, তুমি হঠাৎ করে ধরো তোমার এইরকম একটা গলা, তুমি এরকম একটা কীর্তনকে বেছে নেওয়ার কারণটা কি? এটা একটু উল্টো। এখানে আমি একটু মত বদল করি, কারণ আমি কীর্তনকে বাছিনি, বলা যেতে পারে কীর্তন আমায় বেছেছে। জ্বালায় কৃষ্ণ বলে রাধা, দুটো প্রাণের কথা কই, কৃষ্ণ বলে রাধা, দুটো প্রাণের কথা কই, আরে রাধা বলে এখন তাতে মোটেও রাজি নই। কিরকম সেটা? কারণ আমি যখন কীর্তন শিখি সেটা অনেক ছোট, মানে মাধ্যমিকের সময় প্রথম আমি কীর্তন শব্দটার সঙ্গে, মানে শব্দ বলবো না, মানে পদাবলী কীর্তনের সঙ্গে আমি পরিচিত হই। তো সেই জায়গা থেকে একটা নতুন কোনো গান শিখলাম আমি, তারপরে আমি দেখলাম যে ওই গানটাই আমার গাইতে বেশি ভালো লাগতো। এবং বাড়িতে যদি পিসিরা কেউ আসতো বা আমার মাসিরা বা দিদা যখনই আসতো, ওই গানটা শোনা, ওই গানটা। তো আমার কোনো জায়গা থেকে এই গল্প বলাটা আমার খুব ইন্টারেস্টিং লাগতো তখন। তারপর যখন শেখা শুরু করি তখন এই ইন্টারেস্টটা বাড়তে থাকে, এবং কখনোই, আমি সত্যি কথা বলছি, আমি কখনোই ভাবিনি যে কীর্তন আমার
পারফরমেন্সের একটা বিষয় হবে। কারণ আমি যতদিন মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি আমি কোনো দিন স্টেজ পারফর্ম করিনি একটাই কারণে, কারণ আমার এই সাবজেক্টটাকে এতটা রিচ বলে মনে হয়েছিল যে আমার ওটা ভালো লাগতো না যে আমি মঞ্চে গান করছি বা আমি কোথাও একটা গান করছি আর সামনে বসে মানুষজন যদি গল্প করতো। তোমার গানের শুরুটা কিভাবে? মানে তোমার আমার মায়ের হাত ধরে। আচ্ছা, মা কি মা যখন গান করতে বসতেন আর কি, তখন আমি শুনেছি, এটা তো আর মনে থাকার কথা নয়, তা আমি শুনেছি যে তখন আমি মানে মা যদি রেওয়াজে বসতেন তাহলে মার থেকে বেশি জোরে চিৎকার আমি করতাম আর কি। বাবার ভূমিকা মানে আরও যেটুকু আমরা তোমার কথা টথা শুনেছি বিভিন্ন জায়গায়, সেখানে শুনেছি যে তোমার বাবার একটা বড় ভূমিকা ছিল তোমার গান গাওয়ার পেছনে। আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি যতটুকু বুঝেছি যে মেয়েদের ক্ষেত্রে বাবারা প্রথম থেকেই বড্ড আদরে হারায়, মানে মেয়ে এটা মানে তুমি শুনেছো? না, আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে, মা করেনি ততটা? না, মায়ের ভূমিকাটা অন্য। এটা এখন বুঝতে পারছি, তখন মনে হতো মা খালি বকে, বাবাই ভালো। কিন্তু এখন বুঝতে পারি যে মায়ের ওই কড়া ভূমিকাটা ছিল বলে ব্যালেন্স ছিল, মানে ভালোবাসা আর অনুশাসন এই দুটো ব্যালেন্স ছিল। তুমি বড় হয়েছো একটা বাগুইহাটির মতো অঞ্চলে, বেসিক্যালি একটা কলোনি এরিয়া এরকম বলা যায়, একটু লোকজন বেশি, যে প্রচুর লোকজন। কিন্তু তোমাকে শোনা যায় যে তুমি তেমনভাবে মিশতে না, তেমনভাবে খেলাধুলোও করনি তুমি। না, খেলাধুলো করেছি, আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমরা ভাই বোনেরা একসাথে যেহেতু বড় হয়েছি তাই বাইরে বেরোনোর খুব একটা প্রশ্ন থাকতো না। এটা কি বাইরে বেরোতে দেওয়া হতো না নাকি তোমার ইচ্ছে করতো না? বাইরে বেরোনোর প্রয়োজন বা তাগিদ পাইনি, আর মা খুব স্ট্রিক্ট মানে কি? ভীষণ, মানে বাইরে বেরোলে মেয়ে নষ্ট হয়ে যাবে। না ওরকমটা নয়, তবে মায়ের বক্তব্য ছিল তোমার ওই মানে রাস্তায় দাঁড়িয়ে গল্প করা মা পছন্দ করেন না। বন্ধু বান্ধবদের সাথে আমি কোনো দিন মনে পড়ে না যে আমি ঘুরতে গেছি বা সিনেমা দেখতে গেছি, আফটার ম্যারেজ সব হয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের ভাই বোনদের ব্যাপারটা এতটা বেশি ছিল যে সত্যি কথা বলতে সেজন্যই কি তুমি এত শান্ত, ধীর, স্থির? আমি খুব খুশি, তখন খুব খারাপ লাগতো যে সবাই ঠাকুর দেখতে যাচ্ছে, দিদি ঠাকুর দেখতে যাচ্ছে, ভাই ঠাকুর দেখতে যাচ্ছে বন্ধুদের সাথে, আমিও যাব, চল আমি নিয়ে যাচ্ছি। মা এবার আমি বেরোনোর পরে আমি আবার ভুলে গেলাম। কতদিন পর্যন্ত এরকম মায়ের সঙ্গেই ঠাকুর দেখতে গেছো? মা বাপের সাথে ঠাকুর দেখতে গেছি বড় হওয়া অবধি। মানে বন্ধু বান্ধবদের সঙ্গে কখনো ঠাকুর দেখতেই বেরোনি? না, কোনোদিন না। কষ্ট ছিল নিশ্চয়ই? না, ওই যে বললাম ওই সময়টা এই সময় কষ্ট ছিল নিশ্চয়ই, ছোটবেলাটাই ছিল যে ভাই যাচ্ছে, দিদি যাচ্ছে, আমি কেন যাব না, ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। এবার নিয়ে যাওয়ার পরে যেই 4-5টা ছোটবেলা থেকে এরকমই সুন্দর ছিলে, সেই জন্যই তোমার মা এত বেশি প্রোটেক্টিভ ছিল? এইটা আমার মা বলতে পারবে, আমি বলতে পারবো। তুমি কোনোদিন জিজ্ঞেস করো? তবে না, আমার মায়ের এই নিয়মগুলো মানতে মানতে বা এই অনুশাসনগুলো পালন মানে মানতে আমার মধ্যেও কোনো জায়গা থেকে এই জিনিসটা বসে গেছে যে আমি কি করব না। অদিতি মুন্সি ছোটবেলায় কোনোদিন দাঁড়িয়ে পাড়ার দোকান থেকে রোল খায়নি? হ্যাঁ, খেয়েছি তো। ও আচ্ছা, ফুচকা খায়নি? খেয়েছি তো। ও আচ্ছা, ফুচকা খেয়েছে অদিতি? হ্যাঁ, এখনো খাই। কি খেতে ভালোবাসে অদিতি মুন্সি? এখনো ফুচকা খাও? হ্যাঁ। তো এখন মানে অদিতি মুন্সি রাস্তায় নিশ্চয়ই দাঁড়িয়ে ফুচকা খায় না, ফুচকাওয়ালা নিশ্চয়ই তার বাড়িতে আসে। না, ফুচকাওয়ালার সামনে শালপাতার বাটি নিয়ে দাঁড়িয়ে মানে উইথ একটা ফাও। এটা কি একা খাও না সঙ্গে কেউ থাকলে পরে তখন যাও? একা সাহস পাও না নিশ্চয়ই, মানে নিশ্চয়ই তোমার বর থাকে তখন? না, মানে আমি খুব ফাস্টফুডে মানে এই ধরনের রাস্তার খাবার খেতে আমি খুব ভালোবাসি, ফুচকা বা তেলে ভাজা এই যাই হোক আর কি, এই ব্যাপারটা পছন্দ করি। আমার বর এই ব্যাপারটা থেকে একটু দূরে থাকে, তবে কখনো বারণ করে না। তো ফুচকা তুমি ঝাল দেওয়া ফুচকা না একটু ঝাল কম? ঝালটা কম খাই। ঝালটা কম খাও। আর কোন খাওয়া তোমার সব থেকে বেশি পছন্দের? বাইরের না বাড়ির? হ্যাঁ, মানে ওভারঅল, মানে এত ফুচকা বোঝা গেল একজনের ফুচকা পছন্দ মানে। তবে এই ফুচকাটাও রিসেন্ট পছন্দের,
ও আচ্ছা, তার মানে মানে এটা আমার বোন আমাকে অভ্যাস করিয়েছে। আমার রিসেন্ট পছন্দ মানে তো, তার মানে তো আগে খাওনি, সেই ছোটবেলাটা তার মানে না ফুচকা খাওয়া না হয়নি, না পেট না খারাপ হবে একদম, না 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 জল এটা হবে। মায়ের বারণ ছিল না, আমি টক খেতে পারতাম না। এবার আমার বোনরা নিয়ে যেত, দিদি চল দিদি চল, তো ওই ভাই বোনদের সাথেই বললাম না সময়টা ম্যাক্সিমাম কেটেছে। এবার ওরা খুব ফুচকা খেতে ভালোবাসতো, একটা খা একটা, মানে ওরা যতক্ষণে 5টা ফুচকা খাবে আমি একটা খাবো, এই করতে করতে ব্যাপারটা ফুচকাতে গিয়ে দাঁড়িয়েছে। এ হেন একজন মায়ের মেয়ে অদিতি মুন্সি, সে একজন রাজনীতির লোকের সঙ্গে বিয়ে করলো, ঘর করছে, এবং মানে জাস্ট সুন্দর ঘর করছে, এইটা ভয় করেনি? হ্যাঁ, যেহেতু আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, তো প্রথম দিকে তো স্বাভাবিক অনেক চিন্তা ছিল, কিন্তু ওই যার যেখানে গন্তব্য সে সেখানেই যাবে। কিভাবে এটা শুরু হয়েছিল তোমাদের দুজনের? মানে অ্যারেঞ্জ তো বুঝলাম আমরা, অ্যারেঞ্জ তো আর এমনি এমনি হয় না, কি মানে এইরকম একটা, নিশ্চয়ই তার পেছনে কোনো গল্প আছে। না, অ্যারেঞ্জ যেরকম অ্যারেঞ্জ হয় সেরকমই অ্যারেঞ্জ। এরকম অ্যারেঞ্জ তো নিশ্চয়ই হয় না যে কি একটা বিজ্ঞাপন দেখেছি। না না বিজ্ঞাপন দেখেন, একজন তো একটা একটা তো হ্যাঁ মানে জায়গা ছিল নিশ্চয়ই। তখন সদ্য সদ্য আমি রিয়েলিটি শো থেকে অদিতি মুন্সি মানুষের কাছে এই নামটা পৌঁছেছে। আর যে আমি পরে জেনেছি যে তার নামটাও নাকি সেই সময় সদ্য সদ্য যারা পলিটিক্যাল পার্সন তাদের কাছে গিয়ে পৌঁছেছে। তো এইটা হতে হতে তাদের বাড়ি থেকে আমাদের কাছে এরকম একটা প্রস্তাব আসে, এবং ওই না হ্যাঁ করতে করতে ব্যাপারটা হয়ে যায়। এখানে অদিতি মুন্সির কোনো চয়েস ছিল না? সত্যি কোনো ভূমিকা নেই, কারণ বিশ্বাস করুন, মানে এটা হয়তো অনেকে মনে করবে যে আমি অত্যন্ত বিনয়ের সাথে কথা বলছি, কিন্তু এটা একদম ঠিক কথা। যখন আমি স্কুলে পড়েছি, আমি গার্লস স্কুল, এবং বাবা না দিয়ে আসলে আমার মনটা ভালো লাগতো না, আমার হেঁটে যেতে একটুও ভালো লাগতো না, সাইকেলের পেছনে বসে বসে যেতাম, ওটা আমার সব থেকে বড় ভালো লাগার জায়গা ছিল। এবার ওই অভ্যাসটা এতটাই ক্যারি ফরওয়ার্ড হয়েছিল যে আমি যখন প্রথম জোড়াসাঁকোতে আমার গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হই, প্রথম অত দূর বাড়ির বাইরে আমি যাব, তো বাপিকে টেনে টেনে নিয়ে যাবো, চলো নিয়ে যাবে, আমি হারিয়ে যাবো, আমি খুঁজে পাবো না রাস্তা, মানে আমি এরকমই ছিলাম। আমি সত্যি আমি ঘর পরিবার বাদ দিয়ে আমি খুব একটা বাইরে মিশিনি, এইটা ছিল। এবার সেই জায়গা থেকে জোড়াসাঁকো বেরোনো আমার প্রথম বাইরে বেরোনো, মানে বাবা দেখিয়ে দিত যে শোন এইখান থেকে, রোজ রোজ তো আর তার পক্ষেও নিয়ে যাওয়া সম্ভব নয়, তো বলে দিত এখান থেকে বাসে উঠবি, এখানে গিয়ে নামবি, এখান থেকে এটুকু যাবি, তো এটা ছিল। এবং সেই সময়তেও আমার একটাই ফোকাস ছিল, কারণ প্রথম কথা কীর্তন নিয়ে পড়াশুনো করেছিলাম, তো সেটার অনেক কৈফিয়ত দিতে হয়েছিল বাবা মাকে, যে কেন কীর্তন, কোনো ফিউচার নেই, কি করবে, এই একটা বিষয় নেই, কেন পড়ছে। তো বাবা মা সব সময় আমায় সাপোর্ট করেছে, তো সেটা নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো। তো দ্বিতীয় কথা, সেখানে আমার একটা তাগিদ ছিল যে, আর আমার বাবা সবসময় এটা বলতো যে গান বাজনা নিয়ে যে জীবনে ভালো থাকা যায় সেটা তুই করে দেখাস। তুমি ব্যাস, ভালো আছো গান বাজনা আমি নিয়ে? খুব ভালো আছি। তুমি কোনটা নিয়ে সব থেকে ভালো আছো, গান বাজনা না রাজনীতি? অবশ্যই গান বাজনা, তবে রাজনীতির কথা যদি বলেন, আমি রাজনীতি করি না। আমি আমার ডেজিগনেশনকে আমি একটা সোশ্যাল সার্ভিস হিসাবেই গণ্য করি, যে আমি ওই কাজটার জন্য অ্যাপয়েন্টেড, আমার এলাকার মানুষজন আমাকে ওই কাজটার জন্য অ্যাপয়েন্ট করেছে, তাদের সুবিধা অসুবিধাগুলো যতটা সম্ভব ফিজিবল যতটা করে দেওয়া, এবং সরকারি সুযোগ সুবিধা সমস্তটা তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। 5 বছর তো প্রায় শেষ হতে চললো, পুজোটা শেষ হলেই মোটামুটি নির্বাচনের ঝড় বইতে শুরু করবে। তো এই 5 বছরে অদিতি মুন্সির একটা নতুন ভূমিকা, এই বিধায়ক হিসেবে নতুন ভূমিকা, এমন এমন দু একটা কাজ কিংবা আমাদের সামনে শেয়ার করা যায় যেটা নিজেকে খুব আনন্দ দিয়েছে? হ্যাঁ, অবশ্যই এরকম কাজগুলো করতে পারাও আমার কাছে অনেক বড় বিষয়। যদিও কাজগুলো আমি চেষ্টা করেছি মাত্র, কারণ আমাদের এলাকার একটা বড় সমস্যা ছিল, যেহেতু অনেকগুলো খাল আমাদের এলাকার মধ্যে দিয়ে গেছে, তো তার জন্য বেশ কিছু অঞ্চলে
জল জমার একটা সমস্যা হতো, অল্প বৃষ্টি হলেই ড্রেনেজের একটা সমস্যা হতো। যেহেতু অনেক বেশি লোকজন, যেটা প্রথমেই কথা বলছিলাম আমরা, অনেক বেশি লোকজন, সেই জল জমার সমস্যাটা অনেক দিনের ছিল। তো যেহেতু আমি ওখানকারই মেয়ে, এই সমস্যাটা আমার কাছেও নতুন ছিল না। তাই আমার প্রথম কাজ ছিল যে যদি এটাকে কোনোভাবে সমাধান করা যায়। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় এবং তারই তত্ত্বাবধানে বলা যেতে পারে, তার দপ্তরের সহযোগিতায় আজকে এই জায়গাটায় পৌঁছাতে পেরেছি যে সেখানে কন্টিনিউয়াস বৃষ্টিতে সামান্য জল থাকলেও সেটা নামতে বৃষ্টি থামার পরে খুব বেশি সময় লাগে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এইরকম 1 ভার্সেস 1 গান শোনানোর সুযোগ হয়েছে? হ্যাঁ, হয়েছে। কিরম, কখন, কোথায়? ওই যখন কোনো জায়গায় যেতে হয় আমাদের, সেখানে যদি উনি থাকেন তখন একটা গান বাজনা উনি ভীষণ পছন্দ করেন। আর ফরচুনেটলি আমার গানটাও পছন্দ করেন, তাই ডেকে নেন কখনো কখনো। কোন গান শুনিয়েছো, মানে যেটা শুনে একেবারে প্রায় জড়িয়ে ধরে আর কি মমতা উনি বন্দ্যোপাধ্যায়? অষ্টদর শতনাম শুনতে ভালোবাসেন, উনি হৃদমাজারি শুনতে ভালোবাসেন, উনি রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালোবাসেন। অনেক গান আছে। একটা শুনবো যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনিয়ে, জাস্ট দুকলি, মানে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনিয়ে আপনার মনে হয়েছিল যে মন জয় করা গেছে। এই মন জয়ের ব্যাপারটা জানি না, তবে উনি শুনতে ভালোবাসেন অষ্টদর শতনাম এই গানটা। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম, যশোদা জননী বলে জাদু বাছা ধন, অষ্টতর শতনাম নীল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। গানের সময় কোথাও কি সংকুচিত হয়েছে সংসার, রাজনীতি কিংবা অন্যান্য অনেক কিছুর জন্য? রেওয়াজের সময়টা সংকুচিত হয়নি, তবে হ্যাঁ, আগে যেটা আমি সারাদিন গান পড়াশুনো এটার মধ্যে থাকতে আমি বেশি ভালোবাসতাম, সেখান থেকে তো এখন একটু সময় বার করতেই হবে। কষ্ট হয়? না, হয় না। কি মনে হয়? একটু এফর্ট দিতে হয় ঠিকই, আমার উপরে একটু, নিজের উপরেই একটু এফর্টটা দিই, কারণ কোনোভাবেই কোনোটাই যেন কাউকে ডমিনেট না করতে পারে। মানে এটা সবসময় চিন্তা থাকে যে আমি যখন দায়িত্বটা পেয়েছি তখন সেটা যেন নেগলেক্ট না হয়, আবার দায়িত্বটা পেয়েছি বলে এত বছর যেটা সাধনা করলাম সেটাও যাতে নেগলেক্ট না হয়। পুজো দেখতে যাও মানে হ্যাঁ, রাত জেগে কিংবা খুব এমনি? পছন্দ করি, খুব। কে যাও, কে যাও আর কি, কিংবা কাদের সঙ্গে যেতে তুমি সব থেকে বেশি পছন্দ করো এখন হ্যাঁ এখন অবভিয়াসলি তো বর থাকে সঙ্গে, তার সাথে ভাই বোন থাকে, আর আমার কিছু বন্ধু বান্ধব থাকে। তো বেরিয়ে প্রথম কি মনে হয়? খাও বাইরে? হ্যাঁ, ফুটের খাওয়া নিশ্চয়ই খাও আমি না? খাই। এই ফুটপাতের খাওয়া নিশ্চয়ই খাও ওইটা না? না খেলে নিশ্চয়ই কোনো ভালো প্রচুর রেস্টুরেন্ট, একটা ভালো রেস্টুরেন্টে খাই না আমি, সত্যি। আমি এখন দাঁড়িয়ে কেউ দেখেছে কোনোদিন আজ পর্যন্ত কোনো ছবি কেউ কোথাও দেখেছে যে অদিতি মুন্সি দাঁড়িয়ে একটা চিকেন এগ রোল মুঠো করে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে? এগ রোল খাই না। আচ্ছা, তাহলে কি খেতে ভালোবাসে? কি খেতে ভালোবাসে অদিতি? নরমাল এগ রোল। আচ্ছা, এগ রোল দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে না, তোমাকে এটা হতে পারে না কখনো। আমি সত্যি বলছি, আমি সোশ্যাল মিডিয়াতে অত বেশি অ্যাক্টিভ নই, আমি আমার সমস্ত সিচুয়েশনের ছবি আপলোড করি না, কিন্তু আমি ভালোবাসি। বিশেষ এগ রোলটা তো অনেক বড় ব্যাপার হয়ে গেল। ওই যে ভ্যানে করে ডালের বড়া বিক্রি করে, সব থেকে বেশি ভালো লাগে ওটা খেতে। কি ওই চাটনিটা খেতে ভালো লাগে না ডালের বড়াটা? ওটা ভীষণ পছন্দের খাবার। হ্যাঁ, মানে রাস্তার খাবার কেন খাবো না? এত মানুষ খাচ্ছে, আমার তো ভালোই লাগে। আর এই যে বলছিলে যে বেরিয়ে খাই না, মানে অদিতি মুন্সি একটা বিশাল, এটা নয়। না, মানে আমরা তো জেনারেলি আমরা তো সাধারণ মানুষ যারা, তারা আমিও সাধারণ মানুষ। হ্যাঁ, সাধারণ মানুষ তো বটেই, কিন্তু সাধারণের ভেতর থেকেই তো অসাধারণটা তৈরি হয়। সেই অসাধারণ আমি তো না, আমি বলি, আমি যখন এরকম একদম ওপেন স্পেসে আমি যখন থাকি, দুটো মানুষ এসে যখন কথা বলে, আমার কাছে এটাই পাওনা।
কারণ ওটার জন্যই সবটা। তারা কি হিসেবে কথা বলে? আপনার গান খুব ভালো লাগে, আপনার সাথে একটা ছবি তুলি। হ্যাঁ তোলো। ছবি তুলতে ভয় করে না এখন সোশ্যাল মিডিয়ার যুগে? না, করে না। দেখো, সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গায় পৌঁছেছে যেটাতে সত্যি মিথ্যে এটা যাচাই করা খুব মুশকিল। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে এটা যাচাই করবার জন্য নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হবে। তাই আমি যদি সোশ্যাল মিডিয়ার উপরে যাচাই করে সত্যি মিথ্যে নির্ভর করে আমার, তাহলে তো আমার শিক্ষায় সমস্যা আছে। আচ্ছা, একটা সময় ছিল হচ্ছে যে ক্যাসেট কোম্পানি ছিল, নানান রকম ইয়ে ছিল। এখন হচ্ছে এই সোশ্যাল মিডিয়া হচ্ছে মানে নিজের গান শোনানোর জন্য যথেষ্ট জায়গা আর কি। তো এখনো কি তোমার কাছে ক্যাসেট কোম্পানি কিংবা গ্রামাফোন কোম্পানি, ক্যাসেট তো আর নয় এখন, মানে এইসব গানের যারা মানে রাইট ক্লেম করে তারা 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 তোমার কাছে আসে গান রেকর্ড করাতে? তাদের জন্য কিংবা সেই কোম্পানির জন্য গান গাও, নাকি নিজেই এখন গানটা রেকর্ড করো এবং আপলোড করো? আমি নিজে অনেক বেশি কমফোর্টেবল, তো আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি মানে নিজে বেশি কমফোর্টেবল হই। কত সাবস্ক্রাইবার তোমার ইউটিউব চ্যানেলে? আমার 2 লাখের আরে উপরে। বাস! এক একটা গান কতদিন পর পর গান তুমি আপলোড করো? মানে এইরকম কোনো ব্যাপার আছে? না, এতদিন একটু ইরেগুলার ছিলাম, কিন্তু লাস্ট ইয়ার মানে 2 বছর আগে থেকে একটু বেশি অ্যাক্টিভ হয়ে গেছি। তাই প্রত্যেক মাসে একটা করে গান করার চেষ্টা করি। নতুন গান? নতুন গান। সেই গানগুলো লেখে কে? এবং গত বছর যেটা করেছিলাম 12টা গান নতুন গান, যেটার নাম ছিল 12 গানে বর্ষযাপন, অ্যালবামটার নাম ছিল। আর এই বছর যেটা করছি, যেহেতু আমার মানুষের কাছে পরিচিতির 10 বছর, তাই সেটার নাম দিয়েছি ভালোবাসার 1 দশক। এই বছর কি সেটা বেরিয়ে গেছে? প্রত্যেক মাসের 10 তারিখ করে সেই গানটা বের করছি। আচ্ছা, মানে এইটার ক্লেম, কপিরাইট সব তোমার? হ্যাঁ, সব আমার। কারণ এই গানগুলো, যে গানগুলো আমি এই 10 বছর ধরে আমি গেয়েছি, বা মানুষ আমাকে অনুরোধ করেছে যে এই গানটা শুনতে চাই, বা সারেগামাপার মঞ্চ থেকে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। একটা গান এরকম শুনবো যেটা এইবারের পুজোতে, এই 10 তারিখ, এই 10 তারিখে যেটা বেরিয়েছে, সেই গানটা হলো আমাদের দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা একটা খুব সুন্দর হাস্যরসের গান। উনি তো কল্পনা করতে পারতেন অনেক বেশি, তো তিনি কল্পনা করে লিখছেন যে যদি রাধাকৃষ্ণ আমাদের মতন মর্তে সাধারণ মানুষ হয়ে জন্মাতেন। কৃষ্ণ বলে আমার রাধা বদন তুলে চাও, কৃষ্ণ বলে আমার রাধা বদন তুলে চাও, আরে রাধা বলে কেন মিছে আমারে জ্বালাও, মরি নিজের জ্বালায় নিজের জ্বালায়। কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই, কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই, আরে রাধা বলে এখন তাতে মোটেও রাজি নই, শরধোয়ায় মরি। অদিতি মুন্সি কখনো রক পপ গেয়েছে? না, গাইতে পারিনি, তবে রক বলতেই তো আমরা রূপমদার নাম বুঝি এখন বাংলাতে। হ্যাঁ, রূপমদার গান শুনতে কিন্তু আমার বরাবর খুব ভালো লাগে। রূপমদার সঙ্গে গলা মিলানোর সুযোগ হয়েছে কখনো? আচ্ছা, ওই সাহসটা নেই আমার। আচ্ছা, রূপম ইসলাম যেভাবে স্টেজ পারফর্মার, মানে যে পারফর্মটা স্টেজে করে, অদিতি মুন্সিকে যদি বলা হয় সেই পারফরমেন্স, মানে তার কীর্তন দিয়েই সেই পারফরমেন্সটা করবে, এবং কীর্তনেও আমরা নানান রকমের দেখি, কমফোর্টেবল? না, মানে অতটা বডিলি হয়তো কমফোর্টেবল হব না, মানে সেটা বাদ দিয়ে বাকিটা চেষ্টা করতে পারি, কিন্তু বডিলি কমফোর্টেবল হব না। আচ্ছা, এবারের পুজোতে কটা ফিতে কাটা আর কটা প্রোগ্রাম? ফিতে কাটাটা তো বাহানা, আসল তো ঠাকুর দেখা। মানে এই ঠাকুর দেখার লোভটা আমি সত্যি সামলাতে পারি না, সেই ছোটোর থেকে এখন অবধি রয়েছে। মানে ঠাকুর আমায় দেখতেই হয়, এবং এই জন্য, শুধু এই একটাই কারণের জন্য আমি বাইরে অনুষ্ঠানে যাই না। মানে আমি বাড়ির বাইরে থাকতে পারবো না পুজোর সময়। আমি কলকাতার ঠাকুর দেখা, কলকাতার ভাইবস, পুজো ভাইবস এসব ছাড়া আমি থাকতেই পারবো না। তার মানে কলকাতাতেই পুজো? আমার কলকাতাতেই পুজো। বাহ, খুব ভালো কাটুক এবারের পুজো অদিতি। আপনারও খুব ভালো কাটুক। ধন্যবাদ। ধন্যবাদ।